জনাব জুনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই এটা নিউজের পক্ষ থেকে। রাজপথ থেকে সাংসদ হয়েছেন, সেখান থেকে মন্ত্রী হয়ে গেছেন। একটু জানতে চাইবো যে 180 দিন পার হয়ে গেল, সেই রাজপথের অভিজ্ঞতা, যেখানে সবসময় দাবি দাওয়া নিয়ে আসলে হাজির হতেন, জনগণের কথা বলতেন, সেখান থেকে একেবারে দায়িত্বের জায়গা, কেমন লাগে? ধন্যবাদ সবাইকে, সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। রাজপথের থাকা, বিভিন্ন প্রশ্নে জনগণের দাবি দেওয়া উত্থাপন করা, সেটা আমরা করেছি। আবার এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে যখন সেটার সাধারণ গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যেভাবে রাজনীতি হয়, মানুষের দাবি দেওয়া উত্থাপিত হয়, কোনো দাবি সরকার মেনে নেয়, অনেক দাবি মানে না, সেটার ভিত্তিতে জনগণের একটা মেরুকরণ হয়, তার মধ্যে দিয়ে আবার নির্বাচন মোকাবেলা হয়। কিন্তু আমরা যে পরিবেশ গত 15 বছরে দেখেছি যে এই জায়গাটা ছিল না। নির্বাচনটাকেই নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং কতগুলো তামাশা আমাদের সামনে আমরা দেখেছি 14, 18, 24-এ। তো সেই তামাশার বিরুদ্ধে একটা জীবনপণ লড়াই হয়েছে এবং অত্যাচার, গুম, খুন, হত্যাকাণ্ড, মামলা, হামলা সব কিছু মোকাবেলা করে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা 24শে জুলাই একটা গণ অভ্যুত্থান দেখেছি, যেখানে হাজারো মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ এখনও তাদের দেহে পঙ্গুত্ব নিয়ে এই বিভীষিকার স্বাক্ষর হয়ে আছেন। তো সেই জায়গা থেকে এই যে পুরো জন উত্থান, সেটার মধ্য দিয়ে আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন করা, প্রতিষ্ঠা করা, সেটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। এবং সেই কারণে এটা একটা, যেহেতু জাতীয় পুনর্গঠনের একটা কাল, রাজনৈতিক যেমন তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এই জায়গা থেকে এইটা বড় চ্যালেঞ্জিংও। কেননা একদিকে মানুষের প্রত্যাশা অনেক, এত আত্মত্যাগের পরে আমরা আবার একটা গণতান্ত্রিক পুনর্গঠনে যেতে পারবো, এই আশা মানুষের মধ্যে আছে। অন্যদিকে একটা ভঙ্গুর, পর্যুদস্ত, অনেক ক্ষেত্রে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা কিংবা সামাজিক সাংস্কৃতিক জায়গায় বিভেদ, বিভাজন, একটা বুননটা মানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, এবং রাজনৈতিক দিক থেকে তো পুরো বলতে পারেন যে যে প্রতিষ্ঠান, রাষ্ট্র ব্যবস্থা, সেটার যে নানাভাবেই প্রাতিষ্ঠানিকভাবে তার যে বিপর্যয়, এই সব কিছু মিলে ওইখান থেকে আবার একটা যাত্রা, সেটার জন্য নিশ্চয়ই 180 দিন খুব বড় সময় নয়। এবং কিন্তু মানে এই যে 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার পার হয়ে একটা রাজনৈতিক উত্তরণের অংশ হিসেবে নির্বাচনটা আসলো, এবং সেই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি জনগণের সামনে এসেছিল, বিশেষত বিএনপির নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন হয়েছিল, আমরা একই সাথে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আমাদের দল গণসংহতি আন্দোলন, আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চ সহ প্রায় 39টি দল। তো সেইখানে একটা লক্ষ্য ছিল 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি। সেটা যেমন রাজনৈতিক তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব অর্থে এটা একটা যাকে বলে যে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম ছিল। তো সেইটা ধারাবাহিকতায় বিএনপি যেমন নির্বাচনী ইস্তেহার করেছে, অন্যান্য দলগুলো করেছে, এবং সেইটার উপরে ভরসা রেখে মানুষ 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এখন একদিকে যেমন ওই যে বললাম যে প্রত্যাশা পূরণ করতে হবে, অন্যদিকে এটা যেখান থেকে শুরু করতে হচ্ছে সেই জায়গায় একটা বেশ কঠিন চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হচ্ছে সরকারের। বলবো যে যেহেতু আমরা ওই জাতীয় পুনর্গঠনের ধারাবাহিকতায় আমরা নির্বাচন করেছি, সরকারে যোগ দিয়েছি, একটা প্রথম জায়গাটা আমি বলবো যে এই সরকার ওই দায়টা অনুভব করে, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী তার পুরো কার্যক্রমের মধ্য দিয়ে তার প্রতি মুহূর্তে একটা প্রতিফলন আমরা দেখছি, যে এই যে জনগণের যে প্রত্যাশা এবং যে দায় আমাদের উপরে আছে, সেটা তার কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলন আছে, এবং সেইটা করেই সর্বাত্মক একটা চেষ্টা আছে যে কিভাবে এই বদলটা আনা যায়। এবং বিশেষভাবে নির্বাচনী, এই ক্ষেত্রে সরকার দুটো জায়গা ফোকাস করছে। একটা হচ্ছে যে নির্বাচনী অঙ্গীকারের যে প্রধান প্রধান জায়গাগুলো, সেগুলো কত দ্রুত শুরু করে দেওয়া যায়, এবং এইটা অন্তত দাবি করা একেবারেই সঙ্গত হবে যে
প্রধান নির্বাচনী অঙ্গীকারগুলোর কাজ শুরু হয়ে ইতিমধ্যে গেছে শুরু করবে। এবং বলা চলে যে সবগুলোরই পাইলট কাজ প্রায় শেষের দিকে এবং অনেকগুলো কর্মসূচি যেমন সামাজিক সুরক্ষা খাতের অনেকগুলো কর্মসূচি কিংবা একটা এই যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার একটা লক্ষ্য প্রথমে ছিল, সেটার অনেকগুলো কর্মসূচি কিন্তু এই অর্থ বছরে ব্যাপক আকারে শুরু হচ্ছে। যদি ফ্যামিলি কার্ডের কথাই বলি, এটা পাইলট করে 37,000 পরিবার পেয়েছি, এখন এই বছর এটা 41 লক্ষ পরিবার পাবে। তো সেই দিক থেকে এর ব্যাপক প্রস্তুতিগুলো জায়গাচ্ছে। একইভাবে অন্যান্য অর্থাৎ, এবং এখানে একটা কথা বলা দরকার যে আগেকার সময়ে যে দলীয়করণের জায়গাগুলো হয়েছে বিশেষত সামাজিক সুরক্ষা খাতের জায়গায়, এইটার নীতিগতভাবে একটা বদল আনা হয়েছে যে এই সুরক্ষার জায়গাগুলো সর্বজনীনভাবে দেওয়া হবে যাতে করে এই দলীয়করণের জায়গাটাই না থাকে। ফলে ধরুন ফ্যামিলি কার্ড পরিবারের নারী প্রধানরা পাবেন, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকরা সবাই পাবেন, এইভাবে ইমাম মুয়াজ্জিন কিংবা পুরোহিতরা তারা প্রত্যেকেই এই জিনিসটা পাবেন, তাদের যে ভাতা। কৃষকরা যারা 10,000 টাকা পর্যন্ত ঋণ ছিল তাদের মওকুফ করা হচ্ছে, তার সুবিধা প্রায় 13 লক্ষ কৃষক পেয়েছেন। আপনার হেলথ সার্ভিস কার্ড তৈরি হচ্ছে, ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য কার্ড তৈরি না, ওয়ান সিটিজেন ওয়ান কার্ডটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি প্রত্যেক নাগরিকের একটা এই যে তার কার্ড, এটা আসলে একটা এটা এমন একটা রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক যেখানে অধিকার এবং কর্তব্যের সম্পর্কের জায়গা সৃষ্টি হবে এবং ওর মধ্যে ওটা একটা ওয়ালেটে পরিণত হবে, বাকি সব কিছু কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে। তারপরে ধরুন এই ওয়ান টিচার শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করে সকল সেবা নিতে পারবে, এমনকি ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক, যত ধরনের সামাজিক সুরক্ষার কার্ড সেটাও এই ওয়ালেটের মধ্যে যুক্ত হয়ে পড়বে এবং এই কাজের জায়গাও শুরু হয়ে গেছে। আপনার শিক্ষাক্ষেত্রে যেমন এই যে বললাম যে ওয়ান টিচার ওয়ান ট্যাব কিংবা মাল্টিমিডিয়া ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষার্থীদের পোশাক জুতো থেকে শুরু করে শিক্ষা খাতের জিডিপির 2 ভাগ বরাদ্দ করা এবং তার কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য খাতে হেলথ সার্ভিস থেকে শুরু করে একেবারে সারা দেশের প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে জিডিপির 1 ভাগ বরাদ্দ হয় এইরকম প্রতিকূল অবস্থাতেও। এবং এটা গ্র্যাজুয়ালি 5 বছরে গিয়ে জিডিপির 5% যে অঙ্গীকার সেটা ধীরে ধীরে পূরণ করার চেষ্টা, লক্ষ্যমাত্রা ঠিক করা আছে। কিংবা ধরুন আপনি আরও বিস্তৃতভাবে যদি আমরা বলি নদী, পানি, প্রকৃতি ব্যবস্থাপনার জন্য পানি ব্যবস্থাপনা, খাল খনন, নদী খনন এবং আমাদের এই নদীর দখল থেকে উদ্ধার, এই সব কার্যক্রমের যাত্রা কিন্তু শুরু হয়েছে। এইটা হচ্ছে একটা বড় জায়গা। এর মধ্যে আরো অনেক সামাজিক সুরক্ষার বিষয় আছে। আপনি যদি ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখেন কিভাবে তাদের ভাতা দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সারা দেশের তৃণমূল থেকে ক্রীড়াবিদদেরকে নেওয়া হচ্ছে এবং একেবারেই পরিবেশের কথা বিবেচনা করে এখানে ইলেকট্রিক বাস উৎসাহিত করা হচ্ছে, নারীর নিরাপত্তার কথা চিন্তা করে সেটার জায়গা হচ্ছে। এই বিষয়গুলো আজকে চালু হলো এটা আপনার। তো এই সব বিষয়গুলোর একটা জায়গা তো আছেই। প্যারালালি আমি বলবো যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতেও, যেটা আগেই বললাম যে একটা বড় বিনিয়োগের ক্ষেত্র, আর সর্বোপরি যেটা একটা বড় জায়গা সেটা হচ্ছে বিনিয়োগ নির্ভর উৎপাদনশীল একটা কর্মমুখী কর্মসংস্থান সৃষ্টিকারী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং সেটার জন্য অনেকগুলো বড় শর্ত কিন্তু আছে। জ্বালানি একটা বড় শর্ত, আপনার আর্থিক খাতকে একটা শৃঙ্খলার মধ্যে আনা, ব্যাংক যেভাবে লোপাট হয়ে গেছিল, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনার ব্যবসা বাণিজ্য সাশ্রয়ী এবং সহজ করার জন্য নানাভাবে ডিরেগুলেশনের মধ্যে দিয়ে আনা, সিঙ্গেল উইন্ডোর ব্যবস্থা করা, এই সবগুলো কাজের জায়গা কিন্তু শুরু হয়েছে। কিংবা প্রযুক্তিগতভাবে এই কাজগুলো করতে যে প্রযুক্তির একটা সত্যিকার জায়গা নিয়ে আসা এবং এইটাকে প্রত্যেকটি কাজকে অটোমেশনের পর্যায়ে নিয়ে যাওয়া এবং আজকে যেহেতু প্রযুক্তিগত আরও অনেক বিকাশ ঘটেছে সেইটার সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকটি প্রযুক্তিগত প্রস্তুতিকে আপ টু ডেট করা, সেইটার কাজ প্রত্যেকটি জায়গা থেকে শুরু হয়েছে। এবং সর্বোপরি রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে গড়ে তোলা, যেটা অঙ্গীকার ছিল জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো, যেখানে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। স্বাক্ষরের পরে যে জুলাই অর্ডার,
সেটা আমি পরে আসবো। আপনারা অথবা যদি কোনটাকে আপনার প্রশ্ন রাজনৈতিক থাকে। সংস্কার বলছেন? কেননা আপনাদের যে বিরোধী পক্ষ আছে তারা বলছে আচ্ছা, যে আমি আসছি। রাজনীতিতে কোনো সংস্কারই আসলে বিএনপি না, রাজনৈতিক যে করছে না। সংস্কার সেটা তো আসলে জুলাই জাতীয় সনদে একটা ঐকমত্যের জায়গা তৈরি হয়েছে। সেখানেও তারা প্রশ্ন সেইখানে করছে যে সেই সংস্কারের জায়গার জন্য ইতিমধ্যেই সংসদে সংস্কারের লক্ষ্যে সংশোধন কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি প্রথম বৈঠক করে ফেলেছে, যে কমিটি আমি নিজেও একজন সদস্য, এবং সেটা এই সংসদ 27 তারিখ থেকে আবার শুরু হচ্ছে এবং এর মধ্যে পাশাপাশি এই বৈঠক চলতে থাকবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামত আবার মানে শেষে এই জায়গাটা সংসদে উপস্থাপিত হবে। এটা গেল একবারে সাংবিধানিক সংস্কারের প্রশ্ন। কিন্তু ধরুন যদি আপনি বলেন যে প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিংবা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, হ্যাঁ, সেইগুলোতে যে প্রয়োজনীয় সংস্কার, যেমন আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করি, সেখানে যেভাবে এই যে পরিকল্পনা হয় এবং বিশেষভাবে তার বাস্তবায়নের যে দিকগুলো, তাতে নানাভাবে কিন্তু দেখা যায় যে সময়ের মধ্যে থাকে না, দীর্ঘসূত্রিতা চলতে থাকে, মানে বাজেটের মধ্যে থাকে না, কেবল ব্যয় বৃদ্ধি করতে থাকে। এবং এইটা একটা আমাদের যে লক্ষ্য, যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে অর্থনীতিকে একটা গতিশীল করা, দেশি বিদেশি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগকে বৃদ্ধি করা, তার পরিবেশ তৈরি করা, সেই লক্ষ্যটা অর্জিত হয় না। ফলে ওইখানে কিন্তু প্রয়োজনীয় ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে, যাতে করে বাস্তবায়ন দ্রুততম হয়, সময় হয়। নির্বাচনের সময় জি জনাব তারেক রহমানের বা বিএনপির একটা বড় প্রতিশ্রুতির জায়গা ছিল যে নির্বাচনী ইশতেহারে যেটা ছিল যে মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে, সেটি নিয়ে আমরা নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে। সেটি নিয়ে আপনাদের বিরোধী পক্ষ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে প্রথম 6 মাসে যে বিতর্কটা তৈরি হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে একেবারে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন থেকে শুরু করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থায় একেবারে দলীয়করণ করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে আসলে বিএনপি কি বলতে চাইবে? আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই দলীয়করণের বিষয়টি কেন এত দ্রুত চলে এলো? দলীয়করণ, দেখুন, একটা রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখন এমন কতগুলো মানে প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে এটা দুই ধরনের প্র্যাকটিস হয়। একটা হচ্ছে যে মানে স্বাভাবিক প্রশাসনিক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা আসেন তারা কিছু কিছু জায়গায় থাকেন, আবার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদগুলোতে এক ধরনের রাজনৈতিক প্রতিনিধিরা জায়গা পায়। দুই ধরনের প্র্যাকটিসে কিন্তু বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে। এখন এখানে এই সরকার বেশ কিছু প্রতিষ্ঠান যেগুলো আসলে নির্বাচিত প্রতিনিধিরা থাকার কথা, সেখানে নির্বাচনের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো দুইভাবে চলতে পারে। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিনিধিদের দ্বারা, আরেকটা হচ্ছে যে কি বলে যে প্রশাসনিকভাবে একজন দায়িত্বপ্রাপ্ত হলো। সাধারণত দেখা যায় যে প্রশাসনিকভাবে দায়িত্বপ্রাপ্তরা সরকারের যে লক্ষ্য এবং তার যে সময়সীমার মধ্যে তার যে রাজনৈতিক অঙ্গীকারগুলো, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সেই মাত্রায় উদ্যোগী হন না। ফলে এই সরকার যেহেতু 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, অসীম সময়ের জন্য নয়, তাকে তো এই সময় প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ। কেননা আমরা দেখলাম তো মানে মোটা দাগে যে প্রতিটা দিন কত দ্রুত চলে যায়, এটা আসলে এখানে সরকারে যোগ দিয়ে কেমন অনুভূতি হচ্ছে, এটা একটা জায়গা অংশ যে প্রতিদিনটা কত দ্রুত চলে যায় সেটা বোঝা যাচ্ছে। এবং সেখানে ওই জায়গাটা বলবো যে সরকারের যে লক্ষ্য সেটা বাস্তবায়নের জন্য সরকার যেভাবে উপযোগী ভাবছে সেই জায়গাটাকে বিবেচনায় তারা রাখছেন। এবং রাজনৈতিক দিক থেকে বিভিন্ন দেশের ইতিহাসে এটা খুব মানে একেবারেই অভিনব কিছু না, এটার প্র্যাকটিস বিভিন্ন জায়গায় আছে। তবে এটা ঠিক যে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে যেহেতু নির্বাচন হবে এবং ইতিমধ্যেই সরকার সেই রোড ম্যাপের দিকে যাচ্ছেন এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে, কাজেই এগুলো তো নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই মানে চলবে। তো এটাকে আপাতত নিয়োগগুলো হয়েছে, মানে সরকার যেহেতু ক্ষমতায় এসেছে তারপরে নিজেদের লোকগুলোকে বিভিন্ন জায়গায় না, নিজেদের লোক মানে হচ্ছে সরকারকে তো তার যে ইস্তেহার বাস্তবায়ন করতে হবে এবং সেই ইস্তেহার বাস্তবায়নের সময়ের দিকটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে রাজনৈতিক দল যেভাবে পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগী হবেন, সেটা প্রশাসনিকভাবে এই দায়িত্ব দিয়ে দেখা গেছে যে 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যারা, তাদের কাজের গতি সেই মাত্রায় সরকারের অনেকগুলো কাজ শুরু হয়েছে, যেটা নিয়ে আমরা সবাই জানি যে আপনিও কিছু অনেকগুলো বর্ণনা করেছেন যেগুলোতে বেশ কিছু অগ্রগতি দেখা গেছে, রেমিটেন্স থেকে শুরু করে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এটা শেষ করিনি। মেধাভিত্তিক যদি আপনি প্রশাসনের রদবদলের ক্ষেত্রে দেখেন,
মোটা দাগে এটা হচ্ছে সরকারের নীতিগত অবস্থান। মাননীয় প্রধানমন্ত্রী বেশ পরিষ্কার করেছেন যে পারফরমেন্সই মূল মানদণ্ড হবে। কে কি কাজ করতে পারছেন করছেন সেইটার উপরেই কিন্তু সেটাকে মানদণ্ড করেই মানে বলা চলে যে তার যে পদোন্নতি কিংবা তাকে মূল্যায়ন করা সেটার জায়গাটা হবে। এখন যেহেতু প্রশাসন ব্যাপকভাবে দলীয়কৃত ছিল, সেই ক্ষেত্রে সরকারকে কাজ করতে তো এমনিতেই একটা বেগ পেতে হয়। সেই জায়গাতে সরকার যখন কাজ করছে একই সাথে তার মূল্যায়নও চলছে এবং তার ভিত্তিতেই কিন্তু ঢালাওভাবে প্রথম দিনই যেমন একটা 6 মাসের একটা টার্গেট দেওয়া হয়েছিল যে কর্মের ভিত্তিতে নীতিটাই প্রতিষ্ঠা করা হচ্ছে। আচ্ছা, অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের আছে। আপনার খুব কম সময় যদিও 6 মাস, কিন্তু তারপরও 10 ভাগের 1 ভাগ সময় এই সরকারের মেয়াদের মধ্যে। এই সময় যে সব থেকে বড় চ্যালেঞ্জগুলো সরকারের মানে উত্তরাধিকার সূত্রে পাক বা যেভাবেই পাক, সেখানে অন্যতম হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিসেন্ট যে বিষয়গুলো এসেছে, বিশেষ করে জাতিসংঘের একটি প্রতিবেদন নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে মন্তব্যও করেছেন। সেই প্রতিবেদনে আল কায়দা, আইএসের মতো সংগঠনের কথা বলা হয়েছে যে এটা বাংলাদেশে উত্থান হচ্ছে। আমরা বেশ কিছু বিস্ফোরণের খবর জানি, বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিকে আপনি এখন কীরকম দেখছেন? প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে অবস্থাটা, প্রেক্ষাপট, মানে পুরো আইনশৃঙ্খলা বাহিনী একটা অভ্যুত্থানের পরে পালিয়ে গেল, মানে ভেঙে পড়লো তার চেইন অফ কমান্ড, সমস্ত কিছু। সেইটাকে পুরো অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আমরা দেখলাম যে পুনর্গঠনের যতটুকু চেষ্টা হয়েছে তার মধ্যে কিন্তু এটা ওই জায়গা পায়নি, যেটা যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা মব দেখেছি। এখন একটা বড় অভ্যুত্থানের পরে নানা ধরনের পলিটিক্যাল মানে ঘটনা ঘটে, বিশেষত নানা ধরনের সিমটম ডেভেলপ করে, যে হিস্টোরিক্যালি আলোচনা করলে এগুলো আপনারা অনেক জায়গায় পাবেন। এখন এরকম একটা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতিও সাধারণভাবে একদিকে হচ্ছে যে ভঙ্গুর মানে আইনশৃঙ্খলা বাহিনী অথবা প্রতিষ্ঠান এবং আইন কানুনের দিক থেকেও অনেক পুরনো সেকেলে, এবং যেগুলো আইন করা হয়েছে সেগুলো জনগণের অধিকার রক্ষায় অনেক ক্ষেত্রে যথেষ্ট নয় না, একেবারে রীতিমতো বিরোধী অনেক ক্ষেত্রে, যেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এখন এই সবগুলো জিনিস তো একই সাথে পরিবর্তন করতে হচ্ছে, আইন তৈরি করতে হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি আইন তৈরি হয়েছে, আগামী সংসদে যাবে। আবার ধরুন যে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হচ্ছে এবং এর মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হচ্ছে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিশ্চয়ই প্রশ্ন আছে, অভিযোগ আছে এবং মানে অনেকগুলো ঘটনাও ঘটছে, কিন্তু আপনি যদি তুলনামূলক উড়িয়ে মোটেই কেউ, সরকার কিন্তু উড়িয়ে দিচ্ছে না। এবং সরকার প্রত্যেকটা জায়গাতেই যে একদিকে তারা প্রতিকারের চেষ্টা করছেন, আবার পরিস্থিতি যে মানে যদি আগের তুলনায় কতগুলো ঘটনা ঘটছে, এখন কতগুলো ঘটনা ঘটছে, সেই তুলনামূলক আলোচনায় কিন্তু প্রতি মুহূর্তে আবার পরিস্থিতির পরিবর্তন ঘটছে, উন্নতিও হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে। ফলে সেই যে জায়গাটা, এটা কিন্তু মানে বলার তো আমরা নিশ্চয়ই দাবিটা উত্থাপিত হবে, কারণ যে ভুক্তভোগী তার জন্য তো ওই ঘটনাই সবচেয়ে বড় ঘটনা, তাই না? ফলে তার জায়গা থেকে তার দাবিটা উঠবে এবং সমাজে এই সংবেদনশীলতাও থাকা দরকার। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে প্রাতিষ্ঠানিক আয়োজন লাগে, সেইটা যতক্ষণ না পর্যন্ত এফেক্টিভ হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত একটা ঘটনা ঘটলেও সেটা তো বড় ঘটনা। সুতরাং সেই জায়গাটাতে আমরা বিচার করা উচিত যে ক্রমাগত উন্নতির দিকে যাওয়া হচ্ছে কিনা। ফলে তিনটা দিক বললাম, একদিকে আইন কানুন, আরেকদিকে প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং ঘটনাগুলোকে কমিয়ে আনা যাচ্ছে কিনা, তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে কিনা, সেই ইন্ডিকেশন গুরুত্বপূর্ণ। দর্শক আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব সাহেবের কাছে একটা প্রশ্ন। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ এবং গ্যাসের অবস্থা এরকম কেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম কেন? আমরা তো অনেক আশা করি 5ই জুলাই 5 আগস্টের পর জনগণ নামে মোটামুটি ওখানে হাসিনা সরকারকে আমরা। আপনার প্রশ্নটা পেয়েছি, আপনার নামটা এবং কোথা থেকে বলছেন একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ শাহ আলম, ফটিকছড়ি থেকে, চট্টগ্রাম থেকে। ফটিকছড়ি, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলুন। আমি মুক্তার আলী, বগুড়া থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম, দুটো প্রশ্ন আর কি। 1 নম্বর প্রশ্ন, আমাদের এলাকাতে সারের সংখ্যা চাহিদা মতো মানুষ কৃষকরা সার পাচ্ছে না, বা সরকারি যে রেট, যে রেটটা বাড়িয়ে দেওয়া আছে সেই রেটে সার পাচ্ছে না মানুষ।
এটা একটা অভিযোগ। আর একটা অভিযোগ হলো কি, অভিযোগ না, আমার একটা প্রশ্ন আর কি। তা আর একটা প্রশ্ন হলো, এই যে মহিলা বাস কেনা হলো, এখনই যদি এই বাসটা না কিনে এই টাকা দিয়ে নদী ভাঙ্গন, নদী এলাকার মানুষকে বাঁচানটা মনে হয় মানে দায়িত্ব, বড় দায়িত্ব ছিল মনে হয়। মানে বছরে বছরে নদী ভেঙে মানুষ বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। এটি আমার মনে হয় এটা বড় আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ মুক্তার আলী, আপনি থাকুন আমাদের সঙ্গে। বিরতির আগে একজন দর্শক ছিলেন, তিনি জ্বালানির সংকটের কথা বলেছেন, বিদ্যুৎ সংকটের কথা বলছেন। আমরা এখন সেই প্রসঙ্গ নিয়ে আসতে চাই। জোনাসাকে, আপনার কাছে এই বিষয়টা নিয়ে আমি খুব সংক্ষেপে কয়েকটা বলি। প্রথম প্রশ্নের কথা বলি, যেমন ধরনের উগ্রপন্থার কথা বলা হলো, কিংবা আপনি মবের কথা বলেন, ধর্ষণ হয়েছে, নির্যাতন থেকে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের নীতিগত অবস্থান হচ্ছে যে এই মানে এই উগ্রপন্থাকে কোনোভাবেই এখানে আসলে তার জবরদস্তি কায়েম করতে দেওয়ার কোনো সুযোগ রাখা হবে না। মব নিয়ন্ত্রণে হবে, এবং এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে এখানে মবের রাজত্ব হতে দেওয়া হবে না। ধর্ষণের ব্যাপারে সরকারের যে একটা খুবই স্পষ্ট অবস্থান, সেটা ওই রামিসাকে ধর্ষণপূর্ব হত্যাকাণ্ডের পরে সরকারের যে ভূমিকা, সেটা থেকে মেসেজটা পরিষ্কারভাবে করা হয়েছে। এবং সারা দেশেই এইটা একটা একদিকে যেমন আইনগত দিক থেকে এটাকে মোকাবেলা করতে হবে, অন্যদিকে একটা সামাজিক প্রতিরোধের জায়গা তৈরি করতে হবে, যেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। যে কতগুলো জায়গায় সামাজিক প্রতিরোধ, যেমন মাদক, তারপর ধর্ষণ, এই সমস্ত ঘটনাগুলোকে যদি সামাজিক প্রতিরোধের মধ্যে জায়গা, হ্যাঁ, সামাজিক প্রতিরোধ দরকার। সেইটা একে মানে সেটা যেমন এই রাজনৈতিক সামাজিক প্রতিরোধের সাথে মধ্য দিয়ে কিন্তু আমরা এগুলোকে ওই আইন শৃঙ্খলা এবং রক্ষার সাথে যুক্ত করে এটাকে প্রতিরোধ করা যাবে। ফলে সুইচ টিপের সমাধান তো আসলে মানে নাই, সেটা সকলেই জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র কি করছে। আমরাও সমালোচনা করেছি যখন অতীতের সরকারগুলো এই ঘটনা ঘটেছে, কিন্তু একটা প্রশ্ন খুব পরিষ্কার যে এই সরকার এইগুলোকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দিচ্ছে, এইগুলোকে নানাভাবে আশ্রয় দিয়ে এর পেছনে দাঁড়িয়ে যাচ্ছে নিজেদের শাসন টিকে রাখার জন্য, নাকি এগুলোকে আসলে মোকাবেলা করছে। সেই জায়গায় বলবো যে সরকার মোকাবেলা করার সর্বাত্মক চেষ্টা করছে, এবং ওইটা বললাম যে প্রাতিষ্ঠানিক আয়োজন, আইনগত প্রস্তুতি এবং মানে এইগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনার সক্ষমতা অর্জন করা। এখন এইরকম একটা ভেঙে পড়া প্রতিষ্ঠানের মধ্যে আপনার তাকে এফেক্টিভ করে তোলাই তো একটা বড় কাজের জায়গা। দ্বিতীয়ত যে প্রশ্ন আসি যে সারের সংকট আছে, এবং সরকার এটা নিয়ে খুবই সচেতন, এবং সারের মজুদ পর্যাপ্ত আছে বলে আজকে মানে কৃষিমন্ত্রী বলেছেন, কিন্তু কৃষকরা তাহলে পাচ্ছে না। এখন এই সারের না পাওয়ার ক্ষেত্রে যে মানে জায়গাগুলো, সেগুলোকে খুব দ্রুত শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং এইটা যাতে কোনো রকম কারসাজির কোনো কেউ সুযোগ না তৈরি করতে পারে, সুযোগকে কাজে লাগাতে না পারে, কিংবা কারসাজির সুযোগ তৈরি না হয়, সেই জন্য সরকারকে সর্বাত্মক ভূমিকা নিতে হবে, এবং সেটার বিষয়ে আজকে তাদের সরকারের পজিশনটা বলা হয়েছে, এবং আমরা আশা করব যে সেটা কার্যকর হবে। আরেকটা জিনিস হচ্ছে নদী ভাঙনের কথা বল। গভর্নমেন্ট দুটো কাজ করছেন, একটা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়কে সর্বাত্মকভাবে প্রস্তুত করছেন যে যাতে করে যে কোনো জায়গাতেই নদী ভাঙন কিংবা ওই যে হঠাৎ বন্যা কিংবা আপনার নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের জায়গা থেকে যাতে রক্ষা করা যায়। অন্যদিকে এইটার জন্য যে ধরনের নদী ব্যবস্থাপনা দরকার, এইটা আপনি যদি পানি সম্পদ মন্ত্রণালয়ের দিকে তাকান, আপনারা যদি রিপোর্ট করেন যে কি পরিমাণ সারা দেশের প্রত্যেকটি নদী ব্যবস্থাপনার একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে, এবং বড় প্রকল্প নেওয়া হচ্ছে, যাতে করে আমরা এই কাজটা এই বছর থেকেই শুরু করতে পারি। এখন এটা তো সাময়িক একটা সমাধান, হয়তো ত্রাণ দেওয়া কিংবা তাদেরকে একটা আশ্রয় দেওয়া, কিন্তু এটা তো স্থায়ী কিংবা একটু দীর্ঘমেয়াদী সমাধান চাইলে আমাদেরকে ভিন্ন পানি ব্যবস্থাপনার জায়গায় যেতে হবে, এবং তার জন্য নদীকে কিভাবে আমরা বিবেচনা করব সেই দিকটার নীতিগত জায়গাটাও ঠিক করা দরকার। সরকার সেই জায়গাতে অনেক গুরুত্বের সাথে কাজ করছে। আমি ফিরে আসি প্রথম প্রশ্নে, জ্বালানি, যেটা একটু বড় জায়গা। সবথেকে বড় সংকট এই প্রথম কথা এটা বলে নেই যে জ্বালানির সংকট তো চলছিলই বাংলাদেশে, এবং জ্বালানির এই যে সাম্প্রতিক যে সংকটটা আমরা দেখলাম, তাতে মানুষের দুর্ভোগ হয়েছে, শিল্প কলকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইটা নিয়ে নিশ্চয়ই সরকার মানে এই বিষয়ে সমব্যথী দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু মনে রাখা দরকার যে এইখানে একটা তুমুল আমদানি নির্ভর লুটপাটের একটা নীতি নিয়ে জ্বালানি ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্রকে
পূর্বতন ফ্যাসিস্ট সরকার এটাকে করেছে। এই নিয়ে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি যে পুরো এই সেক্টরের সংকটটাকে পুঁজি করে তারা নিজেদের আখের গুছিয়েছে, এবং একটা আমদানি নির্ভর জ্বালানি নীতি এবং বিদ্যুৎ নীতি গড়ে তুলেছে। এর ফলে যেটা হয়েছে যে এটা তো আপনি রাতারাতি পরিবর্তন করতে পারছেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে এই সাম্প্রতিক যে সংকটটা হয়েছে এটা কিন্তু একদম কতগুলো ত্রুটি তৈরি হয়েছে, দুটো বয়লারে একটা বড় ত্রুটি তৈরি হয়েছে, তার ফলে গ্যাসের যে সরবরাহ সেই ক্ষেত্রে একটা বড় সংকট তৈরি হয়েছে, এর ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে আছে। এইটা কিন্তু ইতিমধ্যে সমাধানের পথে এবং আশা করি এই ইতিমধ্যেই এটা উন্নতি ঘটছে। আপনার কাছ থেকে এরকম একটা মন্তব্য ছিল যে আসলে এই সংকটগুলো পুরোপুরিভাবে সমাধান করতে প্রায় 2 বছরের মতো সময় লাগবে। আমি না, এটা কথাটা বিশ্লেষকরাও বলছেন যে 2-3 বছরের মধ্যেও আসলে এই সংকটটা। আমি কথাটা পরিষ্কার করে বলি, এই যে একেবারে সাম্প্রতিক যে সংকট আমরা দেখলাম গত 1 সপ্তাহ 10 দিন ধরে, সেই সংকটটা আসলে ওই যে বয়লারের ত্রুটির কারণে, এবং এই সংকটটা ইতিমধ্যে কেটে যাচ্ছে। ফলে আমরা 1 মাস আগে যে পরিস্থিতিতে ছিলাম মানে সেই পরিস্থিতিতে আমরা খুব দ্রুতই ফেরত যাচ্ছি। কিন্তু তারপরও কিন্তু গ্যাস এবং বিদ্যুতের এবং জ্বালানির সংকট আছে। যেহেতু অর্থনীতির যে বিকাশ আমরা চাইছি সেটার জন্য আমাদের যে এখন গ্যাসের যে চাহিদা দরকার, বিদ্যুতের যে চাহিদা, আমাদের যে অন্যান্য জ্বালানির যে চাহিদা, সেই অনুযায়ী কিন্তু আমাদের সরবরাহটা নাই। সেই জায়গাটার সমাধানের ক্ষেত্রে আমরা বলেছি যে অন্তত 1 থেকে 1.5 বছর লাগবে। কারণ সরকার 3টা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। যখন এই যে কি বলে যে যুদ্ধ, আন্তর্জাতিকভাবে একটা পরিস্থিতি আমাদের অভিজ্ঞতা আসলো, তখন দেখা গেল আমাদের 1.5 মাসের মতো মজুদ থাকে। এখন এই মজুদ করার ক্ষমতা 3 মাসে নিয়ে যাওয়ার উদ্যোগ ইতিমধ্যে সরকার নিয়ে ফেলেছে এবং সেটা কার্যক্ষেত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা তো রিফাইনারি বানাতে তো সময় লাগবে। তারপরে ধরুন আপনি এটাকে 6 মাসে ইস্টার্ন রিফাইনারি যেটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি সমাধান করতেও তো আমাদের বেশ, এবং আমাদের ব্যাকআপ ছিল না, মানে সবথেকে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে এবং নতুন ইউনিট স্থাপন করা হচ্ছে এবং এটা 6 মাসের মজুদের যাতে যায় ভবিষ্যতে সেটার জন্য উদ্যোগ চলছে। বিশেষ করে ধারাবাহিকতাটা বজায় রাখতে অনেক বেশি। আমি একটু দ্রুত বলি কারণ শেষ সময় পাবো না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আপনার এই সংকটটার কিভাবে আমরা আত্মনির্ভর নীতিতে যেতে পারি। সরকার ইতিমধ্যে সেটা গ্রহণ করেছে যাতে করে যা নবায়নযোগ্য জ্বালানি, যেটাতে আমরা সবচেয়ে বেশি আত্মনির্ভর হতে পারি, সেটাই প্রধান ক্ষেত্র হবে। এবং সরকার আশা করছে 5 বছরের মধ্যে 10,000 পর্যন্ত মেগাওয়াটের লক্ষ্য ঠিক করা হয়েছে এবং তার জন্য সরকার জমি দেবে যে বিনিয়োগকারীদেরকে, এবং একটা বিনিয়োগ বান্ধব একটা নীতিমালা তৈরি করেছে, কর নীতি তৈরি করা হয়েছে এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। সরকারও বিনিয়োগ করছে অনেকগুলো জায়গাতে। ফলে এটাও তো আপনি রাতারাতি করে ফেলতে পারছেন না। আপনার নীতিমালা তৈরি হয়েছে, কাজ চলছে এবং বিনিয়োগ ইতিমধ্যে আসা শুরু করেছে। আশা করা যায় এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা জায়গায় পৌঁছাবে। অন্যদিকে আমাদের দেশের গ্যাস উত্তোলন আরেকটা আত্মনির্ভরতার জায়গায় যাওয়া, সেইটার জন্য সর্বাত্মক 3টা রিগ ইতিমধ্যে কেনা হয়েছে এবং অনেকগুলো কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আরো মানে ক্রমাগত প্রতি মুহূর্তে এটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন এই পরিস্থিতিগুলো, এই কাজগুলো যদি একটা জায়গায় এসে শেষ হতে হয় তার তো একটা সময় লাগবে। সেইটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 1.5 থেকে 2 বছর লাগবে এবং এটা আমাদের অর্থনীতির যে পুনরুদ্ধার তারও সময়টা এটা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন পরিষ্কার করেছেন যে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। কিন্তু ইমিডিয়েট যে চাহিদা সেইটা পূরণ করার জন্য যে ত্রুটিজনিত অবস্থা আমরা পার হয়ে যাচ্ছি এবং তারপরে সরকার সব দিক থেকে আন্তর্জাতিকভাবে যেখান থেকে এটা উৎস আনা সম্ভব সেটা আনার চেষ্টা করছে। প্যারালালি আপনি যদি গ্যাস আমদানি করলেন, এলএনজি আমদানি করলেন, কিন্তু এলএনজি তো আর আপনি সরাসরি দেশের মেইনল্যান্ডে নিয়ে আসতে পারছেন না। ওখানে এলএনজি স্টেশন বসাতে হবে, ওটাকে গ্যাসে ট্রান্সফর্ম করতে হবে, সেটাও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তরলায়িত গ্যাসকে তো গ্যাসীয় ফর্মে আনতে হবে। সেই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আপনার এলএনজি স্টেশন যদি না থাকে তাহলে তো আপনি এটা আনতে পারছেন না, এনে বসে রাখতে হবে। এইটারও সময়ের প্রয়োজন। বাট বিদ্যমান যতটুকু ক্যাপাসিটি আছে তার সর্বোত্তম ব্যবহার করার ব্যাপারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে একত্রভাবে সংশ্লিষ্ট হচ্ছে গ্যাসের যে ব্যাপারটা, গ্যাসের সাথে সংশ্লিষ্ট হচ্ছে আপনার কয়লার ব্যাপারে সরকার একটা নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা সেখান থেকে। এই বিষয়টা আমি এখনো নিশ্চিতভাবে মানে জানি না, উত্তোলনের সিদ্ধান্তটা কি আসলে আমি এখনো জানি না।
যদি হয়, এর আগে আপনারা যেহেতু এটি নিয়ে কাজ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, নিশ্চয়ই সেটা নিয়ে পরিবেশগত আলোচনা নানান হবে। কারণ এটার সেখানে মানে যে বিরাট আকারে এটা আন্দোলন ছিল, সেগুলোর ইতিবাচক নেতিবাচক দিকগুলো কি ছিল, সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলা দরকার হবে। সরকার এবং নিশ্চয়ই সেখানে সেই যদি বিষয়ে ফুলবাইয়ের কথা বলেই ট্র্যাজেডির যে একটা ঘটনাটি আসলে জায়গায়- ঘটে গেছে, যে বিষয়গুলো নিয়ে আপনার প্রতিবাদ জানিয়েছেন প্রাণ প্রকৃতি থেকে শুরু করে স্থানীয় মানুষদের জন্য, সেই আপনার জায়গা থেকে আপনি সেই সরকার যদি এই ধরনের উদ্যোগ নেয়, সেটিকে আপনি আসলে কিভাবে? না, দেখুন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশকে রক্ষা করেই সমস্ত উন্নতির পরিকল্পনা। এটা সরকারের নীতিগত অবস্থান, যেটা বাজেটে ঘোষিত হয়েছে, ইশতেহারে ঘোষিত হয়েছে। সেটার আলোকেই সব কিছু বিচার করা হবে এবং সেই বিচারের প্রক্রিয়ায় কোন প্রকল্প গ্রহণ করা হবে, কোনটা হবে না, কোন অপশনটা আছে, কোনটা নেই, সেই জায়গাগুলো নিশ্চয়ই সেভাবে দেখা হবে। এখন এই বিষয়টা যেহেতু আমার এখনো জানা নেই, আমি সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই জেনে পরবর্তীতে কথা বলতে পারবো। এখন ফিরে আসি যে জ্বালানি নীতি নিয়ে যতটুকু ঘোষিত অবস্থান পরিষ্কারভাবে আছে, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া, গ্যাস উত্তোলনের দিকে যাওয়া দেশের স্থলভাগে এবং সমুদ্রবক্ষে, এবং জ্বালানির মজুদ বৃদ্ধি করা, আন্তর্জাতিক উৎসগুলো যত বেশি উৎস আমাদের তৈরি করা যায় এবং তাদের সাথে চুক্তি করা যায়, কেননা গ্যাসের চাহিদা এখন যা আছে এটা ক্রমবর্ধমান হবে। কারণ আমরা যে ধরনের অর্থনৈতিক উন্নতি চিন্তা করছি, সেটা কিন্তু বাড়তে থাকবে। ফলে সেই অনুযায়ীও কিন্তু আপনাকে ভারসাম্য রাখতে হবে। এখন সেই দিক থেকে সরকারের পরিকল্পনা আছে, কাজ করছে। এটার মধ্যে মাঝে মাঝে এই যে আন্তর্জাতিক পরিস্থিতির অভিজ্ঞতা আসছে, অন্যদিকে আমরা পুরনো রেশকে রাতারাতি টেনে নিয়ে যেতে হচ্ছে, বদলে ফেলতে পারছি না। এই বাস্তবতাটাকে বিবেচনায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। বাট যেহেতু সরকার উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়, ফলে তার কাছে জ্বালানি অন্যতম প্রায়োরিটি ইস্যু এবং এটা নিয়ে রাত দিন কাজ করার চেষ্টা করছেন। অর্থাৎ এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে সংকটে আছি সেখান থেকে উত্তরণ করে এবং পরবর্তীতে ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সেই প্রচেষ্টার মধ্য দিয়ে যায়। আরও একজন দর্শক আছেন, তাকে স্বাগত জানাতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমি পাবনা জেলার সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, প্রশ্ন করবেন। ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত জুনায়েদ সাকি। আমি প্রশ্ন করছি সম্মানিত অতিথির কাছে। আমার একটাই প্রশ্ন, দেখেন উনি এমন একজন তুখোর রাজনীতিবিদ আর কি, তাকে শাহবাগ চত্বর থেকে জুলাই আগস্ট এবং পুরা 2 দশক ধরে ত্যাগী এবং যথেষ্ট শ্রম দিয়েছেন এই বাংলাদেশের জন্য, খুব চোখে পড়ার মতো। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনারা সরকার ক্ষমতায় আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এত দ্রুত আপনাদের মনে করেন যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মুখোমুখি হতে হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, যদি আপনারা ক্ষমতায় না এসে যদি এনসিপি বা জামাত ইসলাম যেত, তাদেরকে এই ধরনের মুখোমুখি হতো কিনা প্রশ্ন দিবেন, হয়তো বোঝাতে পারতেছি না আপনাকে। আর একটা জিনিস আপনার পরামর্শ ছোট ভাই হিসেবে, যে আপনার কাজ কাম কথাবার্তা যেরকম দেখছি খুব ভালো লাগে, এবং যতদিনই থাকেন ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, মানুষের কাছে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই সরকার, বিএনপি সরকার ক্ষমতায় না এসে যদি এনসিপি বা জামাত যদি আসতো, তাহলে এই সরকার এখন এই সরকার যে অবস্থায় আছে বা জামাত এনসিপি যে অবস্থায় আছে, অর্থাৎ তারা আন্দোলনে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছেন, সেই একই অবস্থায় কি জনাব জুনায়েদ সাকি তার গণসংহতি আন্দোলন নিয়ে অথবা বিএনপি সরকার সেই অবস্থানে থাকতো কিনা, আপনি যদি প্রশ্ন উত্তর দিতে চান। না, আমি দর্শককে ধন্যবাদ জানাই। প্রথমত তিনি আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনেকদিন ধরেই তার পর্যবেক্ষক, সেটা বোঝা গেছে এবং তার আশাবাদের কারণে ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব নিশ্চয়ই জনগণের পক্ষে যে লড়াই করেছি সেই ধারাবাহিকতাতেই আছি আমি মনে করি, এবং সেটার সাথেই থাকার চেষ্টা থাকবে। এখানে যে প্রশ্নটা আসে, মানে আসলে বাস্তবতা, মানে এটা আমরা তৈরি করিনি, বাস্তবতা তো তৈরি করে হয়েছে এবং একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে বাস্তবতা তৈরি করেছে। যে কোনো সরকারকে তো বাস্তবতাই মোকাবেলা করতে হতো। মোকাবেলা করার নীতিগত জায়গাটা কি, কি দৃষ্টিভঙ্গি থেকে, কি ধরনের নীতিগত অবস্থান নিয়ে, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে আপনি এটা মোকাবেলা করছেন। এই সরকার যেভাবে একদিকে সামাজিক সুরক্ষা, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতে বিনিয়োগ এবং সামগ্রিকভাবে একটা বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য তরুণদের
যে আমাদের শক্তি, সেটাকে কাজে লাগানোর জন্য, তাদেরকে পুরো অর্থনীতির মধ্যে একটা প্রাণশক্তি হিসেবে ব্যবহার করা, কাজে লাগানোর জন্য, যুক্ত করার জন্য এই সবগুলো জায়গা পরিবর্তন করার চেষ্টা করছে। সেটা জ্বালানি হোক, বললাম ব্যাংক খাত, আর্থিক খাত হোক, মানে আমাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশের জায়গা হোক, কিংবা আমাদের প্রযুক্তিগত জায়গা হোক, কিংবা প্রাণ প্রকৃতি থেকে শুরু করে আপনার প্রতিষ্ঠান তৈরি হোক। এখন এই প্রত্যেকটা জায়গাতে প্রতিটি মানুষের নাগরিকের নিরাপত্তা, তাকে ইনক্লুসিভ করা, সেই বিষয়গুলো এখন আপনার মধ্যে কাজ করে কিনা? আপনারা লড়াই করে এসেছেন সব সময়। আমি যে প্রশ্নটি বিরতির আগে করছিলাম যে ফুলবেড়িয়াতে যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি সামনে আসে, আপনি যে জোনায়েদ সাকিটা সেই সময় ছিলেন, তাকে আমরা পাবো কিনা? আমি তো এটা বিষয়টা হচ্ছে যে আমরা এই বিষয়ে কিন্তু আমাদের দলগত জায়গা থেকে আমাদের যে লড়াই আমরা তখন করেছি, এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতাতে আমরা আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, জ্বালানি নীতি, সেগুলো আমরা সবসময় আমাদের প্রকাশ করেছি। আমরা তো সেই ইতিহাসের ধারাতেই আছি। এখন এটা প্রশ্ন, মানে এইটার বিষয়ে আমি আগেই বলেছি যে এটা এরকম নীতিগত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা আমার জানা নেই। তো যে কথাটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে এই সরকার যে ধরনের, তার যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, মানে একটা গণতান্ত্রিক, মানবিক এবং একটা কল্যাণমুখী মানে বাংলাদেশ এবং একটা ব্যবস্থা বিল্ড আপ করা, সেটা দিয়ে কিন্তু জনগণ মানে এই সংকট মোকাবেলা করছে। এবং এর ফলে সংকটের অবস্থার মধ্যেও জনগণের যে তার যে দুর্ভোগ, সেইটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এবং সেটা সবচেয়ে প্রান্তিক মানুষটারও, মানে কেউ যাতে বাদ না পড়ে, এই নীতি সরকার যেভাবে কার্যকর করার চেষ্টা করছে, নিশ্চিতভাবে কোনো কমতি নেই। এইটা খুব গুরুত্বপূর্ণ। ফলে অন্যরা কিভাবে করতেন আমরা জানি না, বাট এইটা মানে এই জায়গাটাতেই আমরা আমাদের মানে ভূমিকা রাখার চেষ্টা করছি। হ্যাঁ, সরকারের সেই প্রচেষ্টা নিয়ে নিশ্চিতভাবে কারো কোনো সন্দেহ নেই যে সরকার সবকিছু অ্যাড্রেস করার চেষ্টা করছে। সরকারের টার্গেটগুলোও ছিল বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অত্যন্ত চমকপ্রদ, যেটি আসলে মানুষ চাচ্ছিল। যেমন উচ্চ মূল্যস্ফীতির যে সংকট, সেটি থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। 1 জুলাই থেকে শুরু হওয়া যে 2026-27 অর্থ বছর, সেখানে সরকার বলেছিল যে 7.5% আটকে রাখা হবে মূল্যস্ফীতি, যেটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 8.32% আছে। আপনার কি মনে হয় এই অর্থ বছরের মধ্যে এটি আসলে টার্গেটে পৌঁছানো সম্ভব কিনা? পৌঁছানো সম্ভব, শুধুমাত্র এটা কোনো সংখ্যা মাত্র যাতে না থাকে, এটা যাতে সত্যিকার অর্থেই মূল্যস্ফীতিটা বাজারের সাথে সঙ্গতিপূর্ণ হয়। পুরো পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগকে আমরা মানে যাকে বলে যে ঢেলে সাজানোর চেষ্টা করছি। মানে এর আগেকার সমস্ত মানে পরিসংখ্যানগুলোর ফরেন্সিক অডিট হচ্ছে। এই যে এখন যেভাবে মূল্যস্ফীতি গণনা করা হয়, সেইটা আপনার তার পদ্ধতিগত জায়গাগুলো নিয়ে আমরা মানে কথা বলছি, এবং সেটা নিয়ে আরো পাবলিকলি আমরা হাজির হব। এই ক্ষেত্রে যাতে স্যাম্পল সাইজ অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়, যেসব জায়গা থেকে আমরা উপাত্ত সংগ্রহ করছি, সেটা যাতে সমাজের সকল অংশের মানুষের প্রতিনিধিত্ব করে, এবং তার মধ্যে দিয়ে প্রকৃত অবস্থাটা পাই। সরকারের নীতিটা এই ক্ষেত্রে খুব পরিষ্কার। এটা বারবার মানে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো তথ্য কিংবা উপাত্ত বিকৃত করার কোন রকম আগ্রহী সরকার নেই, কারণ তাতে যেটা হবে মুশকিল, যে একটা কল্পিত বাস্তবতা তৈরি হবে। আমরা প্রকৃত বাস্তবতাটা জানতে চাই, এবং সেইখান থেকে এই যে সরকারের গৃহীত নীতিগুলো, সেটা কি ধরনের পরিবর্তন ঘটাচ্ছে, সেটা তো অ্যাসেস করতে হবে সরকারকেও, এবং তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা এগোচ্ছি নাকি আমাদের কোর্স কারেকশন করতে হবে, এই জায়গাটা তৈরি হয়। ফলে এই সরকারের মনোযোগ সেই জায়গাতে, এবং সেই অনুযায়ী আমরা পুরো পরিসংখ্যান বিভাগকে মানে সরকারি বিবেচনার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আসলে বিবেচনার জায়গাটুকু কতটুকু? কেননা বলা হয় এই সরকার আসলে এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে অনেকটাই আসলে নেতিবাচক ছিল, বর্তমান সরকার মানে বিএনপি ছিল আর কি। না, দেখুন, আপনি যখন একটা মানে আপনি যে অবস্থার মধ্যে দিয়ে এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আছে, এটা প্রায় শেষ পর্যায়ে এবং এটা থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সেইটা তো আপনি এখন এই এত বিপুল ব্যয় এবং এত কিছুর মধ্য দিয়ে এই জায়গাটাতে আপনি বন্ধ করে দিতে পারেন না। বরং এইটা কিভাবে একটা নিরাপদ এবং আমাদের জন্য মানে এটা উপকারী হয়, সেইটার দিকে সরকারের মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। কারণ নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিবেচনার জায়গা ছিল, এবং এইটার মধ্য দিয়ে যে প্রযুক্তিগত প্রশ্নটা আছে, সেটার সাথে আমাদের নিজেদের মানে পরিচিত হওয়া, আমাদের সেই দক্ষ জনশক্তি তৈরি হওয়া, এবং আমরা যাতে ওই জায়গায় একটা ভূমিকা রাখতে পারি। এবং এইখান থেকে তো আরো বড় জিনিস, মানে এখান থেকে তো ওই দক্ষতার জনগোষ্ঠীটা তৈরি করে আরো অনেক কিছু শেখা, এবং পরবর্তীকালে কিভাবে আমাদের
বিদ্যুৎ ব্যবস্থাপনায় এই নলেজকেও কাজে লাগানো যায়, সেই সব বিষয়গুলো দেখার ব্যাপার আছে। তো এইটা তো মানে অনেকটা জায়গায় অনেক কিছু তৈরি হয়, আপনি চাইলেও আর মানে ফেরত আসার জায়গাটা সবসময় থাকে একজন না। দর্শকও আছেন, শেষ তবে প্রশ্ন এটা ঠিক যে জি এটা পরিস্থিতির উপর নির্ভর করবে আর কি, সেই সরকার কিভাবে দেখবে। দর্শক স্বাগত জানাই, কি বলছেন, কোথা থেকে বলছেন, ছোট করে আপনার প্রশ্নটি করবেন। আমি আব্দুল কাদের, পাবনা চাটমোহর থানা থেকে বলছি। জি আব্দুল কাদের, আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হলো, আমি ট্রেনে যাই, মনে করেন প্রতি সপ্তাহেই আমি ট্রেনে যাই, কিন্তু যাওয়ার সময় দেখি আমি টিকিট কাটি, বিনি টিকিটে চড়ি না। ওই টিটিরা একটা বগি 4-5 জন করে লোক থাকে, তাদের কাছ থেকে টাকা নেয়, টিকিট দেয় না। আচ্ছা, এটাই আপনার প্রশ্ন? আবার এই যে জমি খারিজ করতে সরকার পায় হলো 1150 টাকা, আর খারিজ করতে আমার আগে 5000-6000। এটা একটা এসেলেন আমার কাছে আফসোস করলো, আঙ্কেল এটা আমরা ঠেকান পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন, এখনই এই প্রশ্নের উত্তর নিব। জনসেবার বিষয়গুলোতে যে ভোগান্তি আছে, এই যে ভূমি ব্যবস্থা মানে বাংলাদেশে ভূমির সমস্যা, ভূমি ব্যবস্থাপনার সমস্যা, ভূমি এটা তো বিরাট মানে দীর্ঘদিনের একটা মানুষের ভোগান্তি, এবং এইটাকে কেন্দ্র করে এত রকম দুর্নীতি এবং এতভাবে মানুষের হয়রানির জায়গা হয়। পুরো ব্যাপারটাকে এই প্রকল্পটিকেও আমরা ইতিমধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে পুরো ভূমি ব্যবস্থাপনা যাতে আবার ওই অটোমেশনে এমন একটা জায়গায় আসে যেখানে মানুষকে আর হয়রানি করার কোনো সুযোগ রাখা হবে না। ফলে সেইটার মানে সেটা সম্পন্ন হলে আশা করি এই ধরনের জায়গাগুলো কমবে। কিন্তু আপনি বলেন যে একটা পুরো মানে সরকার দুর্নীতিটাকে তার পুরো রাষ্ট্রশক্তিটাকে নিজের করায়ত্তে আনার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে, মানে সবাইকে দুর্নীতিতে একটু সুযোগ করে দাও, যাতে করে সবাই মানে দুর্নীতির অংশীদারে পরিণত হয়। ফলে সরকারের যে ব্যাপক দুর্নীতি ফ্যাসিবাদী সরকার করেছে সেটার আর কোনো প্রতিরোধ ভেতর থেকে না থাকে। তো পুরো জিনিসটাকে দুর্নীতিকে যে যখন একটা সিস্টেমের পার্ট করে ফেলেন আপনি, তখন মানুষের ভোগান্তিতে এইরকম জায়গায় পৌঁছাবে। এখন সেখান থেকে আপনি যদি বের হয়ে আসতে চান, এইটাও মানে এটাকে কতগুলো সিস্টেমিক পরিবর্তনের মধ্য দিয়েই আস্তে আস্তে মানে যেতে হয়। এক দিনের মধ্যে অর্ডার জারি করে এইটা আসলে এই সরকারের মধ্যে দুর্নীতি যাতে না হয় সেই ব্যাপারেও সেই জায়গাটাতে একটা বড় চেষ্টা করার কতটা মানে করতে হবে। ওনার আরেকটা কি বিষয় ছিল, ট্রেনের টিকিট দেখা যায় যে এক টিকিট 4-5 জনের কাছে বিক্রি করা হয়, বা টাকা দিয়ে, টিকিট না দিয়ে টাকা দিয়ে। এগেইন মানে প্রথমতই সরকার রেলপথ নৌপথের উপরে অনেক বেশি জোর দিচ্ছে, কারণ বেশি সংখ্যক মানুষ একটা যে বাহনের মধ্যে দিয়ে যেতে পারছে সেটাই কিন্তু প্রধান মাধ্যম হওয়া দরকার। এই যে ছোট ছোট বাসের মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করি, কিংবা মানে কেবল প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক মানে সভ্যতা, এটা বাংলাদেশের মতো এত জনবহুল দেশে এটা কোনো নীতি না। বরং নীতি হচ্ছে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট এবং যেখানে বেশি সংখ্যক মানুষ যেতে পারে সেই জায়গাগুলো ভরসা করা। ফলে রেলপথ নৌপথের উপরে সরকারের সবচেয়ে মনোযোগ বেশি, এবং একই সাথে এই রেলপথের ব্যবস্থাপনা যাতে মানুষ হয়রানি মুক্তভাবে পায় তার জন্য এগেইন প্রযুক্তিগত সহায়তা, এবং এই ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে চেকস অ্যান্ড ব্যালেন্সে আনা, সেই সব বিষয়গুলো মানে সরকারের অগ্রাধিকার জায়গার মধ্যে আছে। যেটা বললাম যে ধরুন যে অনেক প্রকল্প হয়ে আছে যেগুলো থেকে এখনই হয়তো বাতিল করে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু সেইগুলোতে যাতে সেটা জনকল্যাণেই শেষ পর্যন্ত আসে সেই দিকটা মনে হয়েছে। আমার মনে হয় না যে রূপপুর পারমাণবিক প্রকল্পর বিষয়ে যে কনসার্নটা সরকারের আগেও ছিল, আমাদেরও ছিল, যে নিরাপত্তার প্রশ্ন নিয়ে, সেইটা মানে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে ওইটাকেই মানে একটা অগ্রাধিকার করে এই কাজটা করা হচ্ছে। প্রতি কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও। নিশ্চয়ই ধন্যবাদ। আপনার মাধ্যমে কিছু কথা বলা গেল, পলিটিক্স নিয়ে কথাটা আপনাকে তো আসলে আমরা ব্যক্তি জোনায়েদ সাকিকে একটা জায়গায় দেখে এসেছি, সেখান থেকে সরকারের জায়গায় দেখছিলাম, সেই জন্য আমরা পার্থক্য করার চেষ্টা করছিলাম যে তফাৎ কতটুকু আসলে হয়েছে। তবে একটা পার্থক্যের কথা এক লাইনে বলি, যে রাজপথে আমরা যে দাবিগুলো তুলি সেইটা যখন একটা সরকারের মানে সরকারের ব্যবস্থাপনা, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, তার আইন কানুন, তার মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন করার জায়গাতে যাওয়া হয়,
তখন দুটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়। না, চেক অ্যান্ড ব্যালেন্স না, মানে এটার পুরো প্রক্রিয়াটাই আসলে ভিন্ন, এবং এই প্রক্রিয়াটাকে কত বেশি জনবান্ধব করা যায় সেইটা সেই কিন্তু একটা বড় দায়বদ্ধতা চ্যালেঞ্জের থাকে। জায়গা, এবং সেটা না করলে দেখা যায় যে আসলেই অনেক কিছু এখানে এসে অনেক 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 গোলক ধাঁধার মধ্যে পড়ে পড়ে যেতে হয়। ফলে সেই জায়গা থেকে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দাবিটা যদি বলেন যে রাষ্ট্রের ভেতরে কাজ করে অনেক বেশি উপলব্ধি করা যাচ্ছে। এটা আপনার জন্য সংস্কার শুভকামনা সর্বস্তরে রইল।